প্রথমে নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। মুখ্যমন্ত্রী যেভাবে দিক নির্দেশ করেছেন তাতে আমরা খুশি। শুভেন্দুর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপিআই সাংসদরা। আগস্টে ঢোকেনি 3000, অনেকেরই বন্ধ হবে অন্নপূর্ণা। কেন? তালিকায় থাকতে পারেন আপনিও। ছোটাছুটি অতীত, এবার বাড়ি বসেই করুন পিএম আবাস যোজনার আবেদন, সহজ পদ্ধতি জানুন। বেআইনি পার্কিং ফি বন্ধে করা পুরসভা, আসছে অ্যাপ নির্ভর ক্যাশলেস ব্যবস্থা ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি হাসপাতালের খাবার বরাদ্দ বৃদ্ধি নিয়ে স্বস্তি রাজ্যের, সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে। পেনশন নিই না, বইয়ের রয়্যালটির টাকাও দিচ্ছে না, অভিযোগ মমতার, উড়িয়ে দিলেন প্রকাশক। সোজা দল থেকে তাড়াতে হবে, শ্রমিকের পর তোলাবাজি ইস্যুতে দলীয় কর্মীদের হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের। অস্বস্তি বাড়ল অভিষেকের, ডায়মন্ড হারবারে কোভিড মডেল নিয়ে রিপোর্ট চাইল জাতীয় মেডিকেল কমিশন। 2028 থেকে বদলাচ্ছে স্কুলের সিলেবাস, সিঙ্গুর আন্দোলন থাকবে, সিদ্ধান্ত কমিটির হাতে সঁপলেন স্কুল শিক্ষামন্ত্রী। 7 দিনের নিষ্পত্তির নির্দেশ শীর্ষ আদালতের, বুধবার শুরুতেই অভিষেকের বিদেশ যাত্রার শুনানি শুনবে হাইকোর্ট। যেতে হবে না ভিন রাজ্যে, মার্কিন বিনিয়োগে আছে দিন বেঙ্গল সিলিকন ভ্যালিতে, উদ্যোগী রাজ্য। টিকিটের লোভে দলবদল, তৃণমূল নেতাকর্মীদের মতলব বুঝে শ্রমিকের বার্তা, মানুষ জামা বদলাতে ভোট দেয়নি। সিবিএসইকে টক্কর, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দাপট দেখাবে বঙ্গের পড়ুয়ারাও, বড় পদক্ষেপ রাজ্যের। পিএসসির চেয়ারম্যান ঋতব্রত পন্থী কানাইলাল, মমতার মুকুল মন্ত্রের পুনরাবৃত্তি দেখল বিধানসভা। মোদী শাহের শাড়িতে সুদীপ কাকলি, দল ঐক্যবদ্ধ বার্তা দিলেও এনডিএ বৈঠকে উধাও এনসিপিআইয়ের 3 সাংসদ। এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি, সুপ্রিম কোর্ট ও বিজেপি সরকারকে নিশানা মমতার। বিপাকে রয়েছেন শালবনী কাণ্ডে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে ফের সিআইডি। ডাম্পার লরি সহ 242 গাড়ি টুলু মণ্ডলের, মিলছে না ডিসিআর তথ্য, নথিতে একাধিক অসঙ্গতি। ওভাররেটেড বলেছিলেন অভিষেক, বিজেপিকে দুর্মুষ করা সেই স্পিকের সাফল্যে চুপ মমতাও। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামে শ্যামবাজার মেট্রো স্টেশন, শিল্পীকে সম্মান জানাতে উদ্যোগী হতে পারে সরকার। ভবানীপুর মামলা ফের পিছল, আদালতে নতুন ইতিহাস গড়ার আবেদনে কল্যাণের। কলকাতায় খেলবে ব্রাজিল, মেসিকাণ্ড যেন না ফেরে, ফেডারেশন সভাপতির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, আরও 3% ডিএ বাড়াতে পারে মোদী সরকার। মল্লিকঘাট ফুল মার্কেট হবে অত্যাধুনিক সংরক্ষণাগার, বিশ্বমানের বাণিজ্য কেন্দ্র গড়ার পথে রাজ্য। এবার থেকে বিল্ডিং প্ল্যানে লাগবে নিরপেক্ষ সংস্থার অনুমোদন, বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের। গ্রাহকের তথ্য সুরক্ষায় জোর, রেশন ব্যবস্থায় মমতার তৈরি পোর্টাল বাতিল করল কেন্দ্র। আইআইটিতে ভর্তি আটকে পড়ুয়ার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ এসআইআর ট্রাইব্যুনালকে। 19 বছর পর চা পকোড়ায় কফি হাউসে আড্ডা, বইমেলা নিয়ে আবেগী তসলিমা। পরিচারিকার কাজ করে চলে সংসার, অ্যাকাউন্টে ঢুকল 32 কোটি টাকা। কয়েক ঘন্টায় 86 মিলিমিটার বৃষ্টি কলকাতায়, একাধিক রাস্তায় জল জমায় নিত্যযাত্রীদের দুর্ভোগ। বড় সিদ্ধান্ত কেন্দ্রের, পেট্রোল ডিজেলে এটিএফের বাড়ল উইন্ডফল ট্যাক্স, নতুন হার হল কার্যকর। বাঁকিপুরে জনতার রায় কথা বলেছে, প্রশান্ত কিশোরের জয়ের পর অকপট স্বীকারোক্তি বিজেপি সভাপতি নিতিন নবীনের। কোনো দলের সঙ্গে সমঝোতা নয়, বাঁকিপুরে বিজেপি 30 বছরের দুর্ভেদ্য দুর্গ জয়ের পরই বার্তা পিকের। বিজেপিকে বিঁধে যোগ দিয়েছিলেন তৃণমূলে, ভোটের 3 মাসের মাথায় দল ছাড়লেন চন্দ্র বসু। জুকারবার্গে ক্ষমা চাইতে হবে, মোদির ভিডিও বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কেন্দ্রের। ট্রাম্প নন, ভারতের বন্ধু বাইডেনই, শুল্ক বাতিলে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা 25 মার্কিন প্রদেশের। ককরোচে ধাক্কা গোটা সিস্টেমে, মোহন কথায় মন ভিজবে জেনজির, এবার আসরে ভাগবত। মোবাইলে বুঁদ কংগ্রেস নেতা, মেঝেই বসে দুধ দিয়ে পদসেবায় মগ্ন 2 যুবক, ভাইরাল ভিডিওতে বিতর্ক। ক্রেতাদের ভুল বোঝাচ্ছে, ডাবরের ঘি মধুসহ একাধিক পণ্য নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রীয় সংস্থার।
7 বছরে 36টি দেশ থেকে ফেরানো হয়েছে 274 জন পলাতক অভিযুক্তকে। সাফল্যের খতিয়ান দিল কেন্দ্র। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। গত জুনে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন ধরার সময়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনের এক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে পরবর্তী সময়ে গঠিত এনসিপিআইতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় দেব কিংবা ইউসুফ পাঠানদের যোগদান এবং দলটির আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটভুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের পৃথকভাবে বৈঠক হয়নি। অবশেষে গতকাল দিল্লির বঙ্গভবনে এনসিপিআইয়ের সাংসদদের সঙ্গে সেই বহুল প্রতীক্ষিত বৈঠকটি সারলেন শুভেন্দু। যদিও এর আগে নবান্নে গিয়ে পৃথকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার। তাছাড়াও সংসদীয় রাজনীতির বাইরেও এনসিপিআইকে শক্তিশালী করতে কাকলি নানা স্তরে দূতের কাজ চালিয়ে গিয়েছেন। তবে গতকালই প্রথমবার দলবদ্ধভাবে এনসিপিআই সাংসদদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে নিজ নিজ লোকসভা কেন্দ্রের উন্নয়নমূলক রণকৌশল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাংসদরা। বৈঠক শেষে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানান, এটি দীর্ঘদিন ধরে বকেয়া থাকা একটি বৈঠক ছিল, যা আজ সম্পূর্ণ হলো। নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে আমাদের মনের মধ্যে একগুচ্ছ প্রশ্ন ছিল। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের দিক নির্দেশ করেছেন, পরামর্শ দিয়েছেন এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন, তাতে আমরা ভীষণ খুশি। এলাকায় রাজনৈতিক কারণে ঘরছাড়া সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের বিষয়ে রচনা বলেন, কোনো মানুষ যাতে কষ্টে না থাকেন এবং এলাকা ছেড়ে না থাকেন সে বিষয়ে মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। উনি আমাদের বলেছেন মানুষকে নির্দ্বিধায় এবং ভয় না পেয়ে এগিয়ে যেতে বলতে, মানুষের পাশে থাকতে বলেছেন এবং স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্য সরকার তাদের পাশেই রয়েছে। অন্যদিকে সাংসদ বাপি হালদার জানান, এলাকার কোনো যোগ্য মানুষ সরকারি সামাজিক সুরক্ষা বা প্রকল্পের সুবিধা থেকে যাতে বাদ না পড়েন তা সংসদেরা সরাসরি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রশাসনিক জটিলতা বা আর্থিক বিষয়ের মতো সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এনসিপিআই এবং এনডিএ জোট নিয়ে রাজনৈতিক অন্দরে ছড়িয়ে থাকা বিভ্রান্তি উড়িয়ে দিয়ে বাপি স্পষ্ট জানান, সব সাংসদ শীর্ষ নেতৃত্বের সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন। বৈঠকটিকে অত্যন্ত সফল ও গঠনমূলক বলে উল্লেখ করেছেন সাংসদ জুন মালিয়াও। তিনি জানান, নিজ নিজ এলাকার কাজ এবং প্রশাসনিক জটিলতা দূর করতে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সহায়তার পূর্ণ আশ্বাস মিলেছে। তবে বৈঠক প্রসঙ্গে খানিকটা মেপে পদক্ষেপ করতে দেখা যায় রাজ্যসভার প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়কে। নিজস্ব দৃষ্টিকোণ থেকে বৈঠকটিকে নিতান্তই একটি সৌজন্য সাক্ষাৎ বলে জানান। তার দাবি, বৈঠকে মূলত লোকসভা ও রাজ্যসভা কেন্দ্রগুলির উন্নয়নমূলক কাজের রূপরেখা নিয়েই চর্চা হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পরই প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মে মাসে সরকার গঠনের পর জুনেই বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। পরপর 2 মাস টাকা পেলেও আগস্টে টাকা পাননি বলেই দাবি অধিকাংশের। স্বাভাবিকভাবেই কি হলো তা বুঝতে পারছেন না কেউই। সকলেরই প্রশ্ন, বন্ধ হয়ে গেল না তো প্রকল্পটি? চলুন আজ জেনে নেওয়া যাক বিস্তারিত। জানা গিয়েছে, প্রথম মাসে বিশেষ যাচাই না করেই অন্নপূর্ণা যোজনার টাকা ছেড়ে দিয়েছিল সরকার, কারণ দ্রুত প্রকল্প চালু করাই ছিল লক্ষ্য। পরবর্তীকালে আবেদন করলেও জুলাইয়ে বহু মহিলা টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ঝাড়াই বাছাই পদ্ধতিতে বিশেষ নজর দিয়েছে সরকার। সূত্রের খবর, বর্তমানে ভেরিফিকেশনের কাজ করা হচ্ছে, সকলের নথি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে আবেদনকারীর বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। ফর্মে দেওয়া তথ্য সত্য কিনা তা চাক্ষুষ করছেন তাঁরা। উদ্দেশ্য যাতে অযোগ্য কেউ এই প্রকল্পের সুবিধা না পান। আর সেই কারণেই অধিকাংশ আবেদনকারী স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন আন্ডার এনকোয়ারি। জানা গিয়েছে, টাকা পাওয়ার জন্য ফর্মে যারা ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়েছেন, আয় বা সম্পত্তি সংক্রান্ত তথ্য ভুল দিয়েছেন, তারা আর পাবেন না 3000 টাকা। যদি প্রথম 2 মাস ভুল তথ্য দিয়েও টাকা পেয়ে থাকেন, তাতেও নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের ক্ষেত্রেও আর মিলবে না টাকা। তবে আপনার আবেদনপত্রে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়ে যাবেন আপনি। পিএম আবাস যোজনায় আবেদনের জন্য আর কোথাও ছোটাছুটি করতে হবে না। ইচ্ছুক ব্যক্তিরা বাড়ি বসেই এই প্রকল্পে আবেদন করতে পারেন। এর জন্য শুধু মোবাইলে ডাউনলোড করতে হবে 2টি অ্যাপ। ঘরে বসে কিভাবে আবাস যোজনায় আবেদন করা যায় জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনকারীদের জন্য সেলফ সার্ভে তথা স্বসমীক্ষা ব্যবস্থা চালু হয়েছে। এর মাধ্যমে বাড়ি বসে আবাস প্লাস 2024 ও আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমে আবেদন ও সমীক্ষার যাবতীয় তথ্য দিতে পারবেন সাধারণ মানুষ। আবেদনের জন্য
কোনো পঞ্চায়েত কর্মী অপেক্ষা অথবা সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই। বাড়ি বসে পিএম আবাস যোজনায় আবেদনের জন্য প্রথমে প্লে স্টোর থেকে আবাস প্লাস 2024 ও আধার ফেস আরডি এই দুটি সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর আবাস প্লাস অ্যাপে নিজের পছন্দ মতো ভাষা নির্বাচন করে আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে। আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমে আবেদনকারীর মুখ শনাক্তকরণ সম্পূর্ণ হলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। পিএম আবাস যোজনার সমীক্ষার সময় আবেদনকারীকে নিজের নাম, জন্ম তারিখ, ঠিকানা, পরিবারের সদস্যদের বিবরণ, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সহ একাধিক তথ্য দিতে হবে। পাশাপাশি বর্তমানে কোনো বাড়িতে বসবাস করছেন, সম্ভাব্য নির্মাণস্থল, ফাঁকা জমির ছবি এবং আবেদনকারীর একটি সাম্প্রতিক ছবিও দিতে হবে। এছাড়াও এই প্রকল্পে আবেদনের সময় আবেদনকারীর আয়, বর্তমান বাসস্থানের অবস্থা, যানবাহন সহ যোগ্যতা বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ হয়ে যাওয়ার পর আপলোড সার্ভে বিকল্পে ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে। স্ক্রিনে সার্ভে সাকসেসফুলি কমপ্লিটেড দেখালে বুঝতে হবে প্রক্রিয়াটি সফল হয়েছে। আগামী 15 আগস্ট অবধি আবাস যোজনার স্বসমীক্ষার কাজ চলবে। প্রশাসনের দাবি, এই পদ্ধতির ফলে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে। উপভোক্তাদের আবেদনের জন্য কোথাও যেতে হবে না, তারা বাড়ি বসেই এই কাজ করতে পারবেন। শহর কলকাতার বিভিন্ন পার্কিং প্লাজায় দীর্ঘদিন ধরে চলে আসা তোলাবাজি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে লাগাম টানতে বড় পদক্ষেপ নিল পুর নগর উন্নয়ন দপ্তর। পার্কিং ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা ফেরাতে খুব শীঘ্রই কলকাতায় অ্যাপ নির্ভর ডিজিটাল পার্কিং চালু হতে চলেছে। গতকাল এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানিয়ে দেন, পার্কিং ফি নিয়ে কোনো রকম দুর্নীতি বা বেনিয়ম সহ্য করা হবে না। কলকাতায় মোট কতগুলি বৈধ পার্কিং স্পষ্ট রয়েছে এবং সেগুলিকে কিভাবে নজরদারির আওতায় আনা হবে আর একটি স্পষ্ট রূপরেখা দেন মন্ত্রী। অগ্নিমিত্রা পাল জানান, পুলিশ কেএমসির অধীনে প্রায় 15,000 পার্কিং জায়গা চিহ্নিত করেছে, যার মধ্যে বর্তমানে 9,000 থেকে 10,000 জায়গা কেএমসির তালিকায় রয়েছে। বাকি কোন কোন জায়গা তালিকায় নেই তা খতিয়ে দেখতে টিম বসবে। শহর জুড়ে সমস্ত পার্কিংয়ে দ্রুত তালিকার আওতায় আনা হবে। এদিকে পার্কিং কর্মীদের বেআইনি জুলুম বন্ধ করতে একগুচ্ছ নতুন নিয়ম চালু করা হয়েছে। অ্যাপ নির্ভর পেমেন্ট ব্যবস্থার জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। সমস্ত পার্কিং ফি কেবল এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মেটাতে হবে। কোনো নগদ লেনদেন চলবে না। বিশেষ পোশাক ও ছবিসহ আইডি কার্ড, প্রতিটি পার্কিং পয়েন্টে থাকা কর্মীদের নির্দিষ্ট পোশাক ও ছবিসহ অরিজিনাল পরিচয়পত্র পড়া বাধ্যতামূলক। রেড চার্ট বোর্ড, প্রতিটি চিহ্নিত পার্কিং এলাকায় বড় করে ফি সংক্রান্ত তালিকা বা বোর্ড থাকবে। কোনো গাড়ির জন্য ঘন্টা পিছু কত টাকা চার্জ তা স্পষ্ট লেখা থাকবে। নিয়ম ভেঙে ফুটপাতে গাড়ি দাঁড় করিয়ে রাখা নিয়ে সাধারণ মানুষের মানসিকতা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন পুরমন্ত্রী। তিনি বলেন, প্রতিদিন আমাকে গিয়ে চিৎকার করতে হচ্ছে যে ফুটপাতে কেন গাড়ি রাখছেন। আমি তো বুঝতে পারছি না মানুষ কেন ফুটপাতে গাড়ি রাখবেন। কিছুটা টাকা খরচ করে নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রাখুন। যেদিকে পার্কিং করার অনুমতি আছে, প্রয়োজনে পুলিশকে জিজ্ঞেস করে সেখানেই গাড়ি রাখা উচিত। নতুন এই অ্যাপ নির্ভর ক্যাশলেস ব্যবস্থা চালু হলে শহরবাসীকে যেমন বেআইনি বাড়তি টাকা দিতে হবে না, তেমনি কেএমসি রাজস্ব সংগ্রহেও গতি আসবে বলে মনে করছে পুরো প্রশাসন। সরকারি হাসপাতালে রোগীদের খাবারে বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। হাসপাতালে রান্নার খাবারের বরাদ্দ 57 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করায় যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল তাতে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কিন্তু গতকাল সেই রায় খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে গত 1 আগস্ট থেকে বর্ধিত দরে খাবার সরবরাহের নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হতে আর কোনো আইনি বাধা রইল না। ঠিক কী ছিল মামলা? গত 23 জুলাই হাসপাতালগুলিতে রান্না করা খাবার সরবরাহের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার, যেখানে রোগীদের উন্নত মানের খাবার দেওয়ার জন্য মাথাপিছু বরাদ্দ 57 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়। কিন্তু এই নতুন দরপত্র বা টেন্ডার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের একক বেঞ্চে দ্বারস্থ হয় একটি সরবরাহকারী সংস্থা। তাদের মূল যুক্তি ছিল, গত 10 এপ্রিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাসপাতালে রোগীদের খাবারের মূল্য নির্ধারণের জন্য একটি ব্রড বেস কমিটি গঠন করা কথা। ওই কমিটি খাবারের মূল্যের তালিকা তৈরি করার পরই নতুন টেন্ডার ডাকার কথা ছিল। সেই মামলা শুনে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ নতুন দরপত্রের উপর স্থগিতাদেশ জারি করে নির্দেশ দিয়েছিল যে এই টেন্ডারের প্রেক্ষিতে সরকার কোনো কার্যকর পদক্ষেপ করতে পারবে না। ডিভিশন বেঞ্চে কি যুক্তি দিল রাজ্য?
একক বেঞ্চের ওই অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত উচ্চতর বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি চলাকালীন আদালত পরিষ্কার জানায় যে জিনিসপত্রের দাম ও প্রাইস ইন্ডেক্স যে বেড়েছে সে বিষয়ে দ্বিমত নেই, কিন্তু আদালতের একক বেঞ্চের নির্দেশ বহাল থাকলে সরকার কিভাবে নীতিগত বা প্রশাসনিক নতুন সিদ্ধান্ত নেবে সেই প্রশ্ন তোলেন বিচারপতি শম্পা সরকার। উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এই রায়ের ফলে নির্ধারিত সূচি অনুযায়ী 1 আগস্ট থেকে কার্যকর হওয়া হাসপাতালের বর্ধিত খাদ্য বরাদ্দের প্রক্রিয়ার আর কোনো বাধা রইল না বলে মনে করছে রাজনৈতিক ও আইনি মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের আবহ তৈরি হলো। তার অভিযোগ, চলতি বছরে এখনো পর্যন্ত তার বই বিক্রির রয়্যালটির টাকা তিনি পাননি। এই ঘটনার পিছনে বিজেপি ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বরাবরই মমতা দাবি করেছেন তার বই বিক্রির রয়্যালটির অর্থ তার ব্যক্তিগত খরচের অন্যতম ভরসা। এবার সময় অতিক্রান্ত হলেও সেই অর্থ তিনি পাননি। গতকাল সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মাইনা নিতাম না, পেনশনও নিই না। দীর্ঘদিন ধরে আমি বই লিখি এবং সেই বই বিক্রির রয়্যালটি থেকে যে অর্থ আসে তা থেকেই ব্যক্তিগত খরচ সামলাই, কিন্তু এবছর এখনো পর্যন্ত সেই অর্থ আমি পাইনি। বিজেপি নানা উপায়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করছে। এই ঘটনাও সেই বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সামনে আসতেই প্রতিক্রিয়া দিলেন দেজ পাবলিশিং এর কর্ণধার সুধাংশু শেখর দে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রয়্যালটির অর্থ দেওয়া নিয়ে কোনো জটিলতা বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। তার কথাই, প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে রয়্যালটির টাকা পাঠানো হয় এবং এবারও সেই নিয়ম মেনেই অর্থ পাঠানো হবে। কোনো রাজনৈতিক চাপে টাকা দেওয়া হচ্ছে না, সেই অভিযোগ ঠিক নয়। প্রতি বছরই জুন মাসের পর থেকে রয়্যালটির টাকা দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বড় সংখ্যক বইয়ের পাবলিশার দেজ পাবলিশিং। সুধাংশু শেখর বাবুর এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে রয়্যালটি আটকে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, বরং এটি নিয়মিত আর্থিক প্রক্রিয়ার অংশ বলেই দাবি প্রকাশকদের। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং প্রকাশকের ব্যাখ্যার মধ্যে অবস্থানগত পার্থক্য থেকেই যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মোট বইয়ের সংখ্যা 150-রও বেশি। ক্ষমতায় থাকাকালীন প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তার নতুন নতুন বই প্রকাশিত হয়েছে। বইগুলির মধ্যে রয়েছে কবিতা, প্রবন্ধ এবং রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ বিভিন্ন লেখা। তার বইয়ের পাঠক সংখ্যা নেহাত অল্প নয়। পাশাপাশি বিভিন্ন সরকারি স্কুল ও লাইব্রেরিগুলিতেও কেনা হতো তার বই, তাই রয়্যালটির পরিমাণ নেহাত অল্প নয়। রাজ্যে নতুন সরকার গঠনের মাত্র 3 মাসের মধ্যেই দলের একাংশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগে অস্বস্তি বাড়ছে ভারতীয় জনতা পার্টির। সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে সেই অস্বস্তির ইঙ্গিত মেলার পর এবার এই ইস্যুতে আরও কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার সাফ বক্তব্য, নিছক সতর্ক বার্তা বা উষ্মা প্রকাশ করে কোনো কাজ হবে না। তোলাবাজিতে যুক্ত কর্মীদের সোজা দল থেকে বহিষ্কার করতে হবে। কিছুদিন আগেই এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলের অন্দরের বিচ্যুতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে রাজ্য জুড়ে তোলাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি এবং কর্মীদের সতর্ক করে ডিম থেরাপির অভিমুখ ঘুরে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। বর্তমানে উত্তরবঙ্গ সফরে থাকা অবস্থায় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে এই কঠোর ব্যবস্থার সওয়াল করেন অর্জুন। শ্রমিকের সেই বার্তার প্রসঙ্গ টেনে পরিবহন মন্ত্রী বলেন, উষ্মা প্রকাশ করে কোনো লাভ নেই। যারা এই ধরনের কাজ করছেন তারা আদতে দলের অপূরণীয় ক্ষতি করছেন। যাদের বিরুদ্ধে তোলাবাজির মতো মারাত্মক অভিযোগ উঠছে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। প্রসঙ্গত, তোলাবাজি বন্ধে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে পুরনো এবং নবাগতদের প্রতি সমান সতর্কবার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি। সম্প্রতি ঘটে যাওয়া ডিম থেরাপির ঘটনা উল্লেখ করে তিনি মনে করিয়ে দেন যে ডিম ছুঁড়ে মারা বা ডিম থেরাপির সংস্কৃতি তৈরি হচ্ছে, তার অভিমুখ কিন্তু যে কোনো সময় ঘুরে নিজের দিকেও আসতে পারে। বিশেষ করে সম্প্রতি দলে যোগ দিয়ে রাতারাতি নতুন কিছু পাওয়ার বা করার চেষ্টা করছেন যে সমস্ত নতুন নেতাকর্মী, তাদের কড়া ভাষায় সাবধান করেন শ্রমিক। তিনি জানান, নতুন হোক বা পুরনো কর্মী, তোলাবাজির মানসিকতা থাকলে ছাড় দেওয়া হবে না। সরকার গঠনের 3 মাসের মাথাতেই দলের অন্দরে তোলাবাজি নিয়ে দুই প্রভাবশালী নেতার এমন প্রকাশ্য মন্তব্য এবং কড়া হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সেবাস্টয় শিবিরের বিতর্ক মেটার আগেই এবার 2022 সালের বহুল চর্চিত ডায়মন্ড হারবার কোভিড মডেল নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা কালের সেই মেগা টেস্টিং ড্রাইভের নিয়ম কানুন ও স্বচ্ছতা নিয়ে উঠে আসা অভিযোগের ভিত্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মেডিকেল কমিশন। বিজেপি নেতা অভিজিৎ দাসের দায়ের করা অভিযোগের সূত্র ধরেই শুরু হয়েছে দিল্লির এই কড়া পদক্ষেপ। কিসের ভিত্তিতে এই অভিযোগ? বিজেপি নেতা অভিজিৎ দাস ডায়মন্ড হারবারে তৎকালীন কোভিড পরীক্ষা কর্মসূচিতে বড় ধরনের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন। তার দাবি, 2022 সালের জানুয়ারি মাসে আয়োজিত মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভে সরকারি সম্পত্তি ও অর্থ ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। অভিযোগপত্রে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রধান অভিযুক্ত করে পাশাপাশি দক্ষিণ 24 পরগনা তৎকালীন জেলাশাসক এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎকালীন সুপারিনটেন্ডেন্ট সহ মোট 26 জন পদস্থ কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখার জন্য আবেদন জানানো হয়েছে। তৎকালীন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার জুড়ে ব্যাপকভাবে সংক্রমণ প্রতিরোধের এই মডেল প্রচার করা হয়েছিল। নথিপত্র উল্লেখ করে অভিজিৎ দাস জানান, মাত্র একদিন 260টি পরীক্ষা কেন্দ্র এবং 30টি কিয়স্কের মাধ্যমে মোট 53,203টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে দৈনিক গড় পরীক্ষা হতো প্রায় 65,000 থেকে 70,000। বিজেপি নেতার বক্তব্য, পুরো রাজ্যের গড়ের তুলনায় একটি নির্দিষ্ট কেন্দ্রে একদিনে এত বিশাল সংখ্যক পরীক্ষা কিভাবে সম্ভব তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি পরীক্ষার জন্য ব্যবহৃত 53,203টি ডায়াগনস্টিক কিট সরকারি বা বিধিবদ্ধ নিয়ম মেনে কেনা হয়েছিল কিনা তা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন তিনি। পুলিশে দেওয়া অভিজিতের চিঠির পরিপ্রেক্ষিতেই এবার বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছে দিল্লির জাতীয় মেডিকেল কমিশন। তারা পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে পুরো ঘটনা তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ফলে অতিমারি সময়কার প্রশংসিত ডায়মন্ড হারবার মডেল কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জলঘোলা শুরু হলো। রাজ্যের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী গড়ে তুলতে দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির কাজ শুরু করল সিলেবাস কমিটি। গতকাল সল্টটেকের বিদ্যাসাগর ভবনে নবগঠিত এই কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন জানিয়ে দিলেন, আগের সরকারের মতো হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। 2027 শিক্ষাবর্ষে বিদ্যমান পাঠ্য বইগুলি বহাল রেখে মূলত পর্যালোচনা বা রিভিউ করা হবে। তবে 2028 সালে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রমে বড় ধরনের পুনর্গঠন আনার স্পষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। এদিনের বৈঠকে উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী, তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রী কল্যাণ চক্রবর্তী এবং শিক্ষা সচিব বিনোদ কুমার উপস্থিত ছিলেন। অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন এই সিলেবাস কমিটির সদস্য অরিন্দম ব্যানার্জি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা দপ্তরের শীর্ষক আধিকারিকেরা বৈঠকে অংশ নেন। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বর্ষিয়ান ব্যক্তিত্ব তথাগত রায়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সময় কম থাকায় 2027 সালের জন্য নতুন করে পাঠ্যসূচিতে কোনো রদবদল হচ্ছে না। প্রথা মেনে 2027 সালের 2রা জানুয়ারি বই দিবস এর আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। তবে 2028 সালে নতুন কারিকুলাম ও সিলেবাসের খসড়া বা ড্রাফট সম্পূর্ণ তৈরি হওয়ার পর তা জনসমক্ষে আনা হবে এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের কাছে মতামত চাওয়া হবে। সেমিস্টার পদ্ধতি কিংবা পাসফেল প্রথা ফেরানোর মতো সংবেদনশীল বিষয়গুলি জাতীয় শিক্ষানীতি 2020 নির্দেশিকা মেনে 2028 সালের নতুন পাঠ্যক্রমেই বিবেচনা করা হবে। পাঠ্য বইয়ে সাম্প্রতিক অতীতের রাজনৈতিক ঘটনাবলী, বিশেষ করে সিঙ্গুর আন্দোলন বা বেচারাম মান্নার ইতিহাস থাকা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যক্রমে কোনো রাজনীতি থাকবে না, থাকবে ভীতিমুক্ত পরিবেশ এবং বিজ্ঞান মনস্কতা। সিঙ্গুর বা সাম্প্রতিক ইতিহাস পাঠ্য বইয়ে রাখা যুক্তিসঙ্গত কিনা তা শিক্ষাবিদেরাই বিবেচনা করবেন। সিলেবাস কমিটি যে পরামর্শ বা সুপারিশ দেবে সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। একইভাবে রামধনু শব্দের ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, সিলেবাস কমিটি যদি মনে করে বর্ণচ্ছটা বোঝাতে রামধনু শব্দটি সর্বাধিক উপযুক্ত তবে সেটিই থাকবে। কমিটির উপর কোনো রকম রাজনৈতিক চাপ দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, রাজ্য সরকার কোনো অহমিকায় ভোগে না। বিগত সরকারের আমলে চালু হওয়া ইংরেজি মাধ্যম স্কুলগুলি যেমন চলছে তেমনই চলবে, সেগুলির মানোন্নয়ন নতুন প্রস্তাবও ভাবা হচ্ছে। অন্যদিকে এদিনের বৈঠকে আমন্ত্রিত হিসেবে যোগ দিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তথাগত রায়। তিনি জানান, পাঠ্যপুস্তক সম্পূর্ণ অরাজনৈতিক রাখা উচিত এবং সেখানে সিঙ্গুর আন্দোলনের মতো বিষয়ের স্থান থাকা উচিত নয়। তার পরিবর্তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান এবং পূর্বতন সরকারের আমলে বিস্তৃত বা উপেক্ষিত রাজনৈতিক মনীষীদের সঠিক ইতিহাস পাঠ্যক্রমে তুলে ধরার আর্জি জানান তিনি।
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি হতে চলেছে গতকাল হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ ও আর্জি মেনে বুধবার দিনের শুরুতেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার বিশেষ শুনানি নির্ধারণ করা হয়েছে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারকে এজলাসে ডেকে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সংবাদ মাধ্যমে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনটি 7 দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলছে সুপ্রিম কোর্ট। যেহেতু শীর্ষ আদালত দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে, তাই বুধবার দিনের শুরুতেই মামলাটি শোনা হবে। চোখের চিকিৎসার স্বার্থে ডায়মন্ড হারবারে সাংসদ যাতে বিদেশে যেতে পারেন সেই আর্জি জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ বিষয়টি পুনরায় হাইকোর্টে ফেরত পাঠায় এবং দ্রুত শুনানির পরামর্শ দেয়। উল্লেখ্য, হাইকোর্টে এই সংক্রান্ত মামলার বিগত শুনানিতে বিচারপতি জানতে চেয়েছিলেন সাংসদ কলকাতার কোনো চোখের হাসপাতালে পরামর্শ নিয়েছিলেন কিনা। জবাবে অভিষেকের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেলে চিকিৎসার প্রক্রিয়াটি আগে থেকেই আমেরিকায় চলছে। অন্যদিকে অভিষেকের বিদেশ যাওয়ার বিষয়ে শুরু থেকে তীব্র আপত্তি জানিয়ে আসছে রাজ্য। সওয়াল চলাকালীন রাজ্যের আইনজীবী যুক্তি দেন, সাংসদের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত চলছে। এই পরিস্থিতিতে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনার পর হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রথমে এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগের প্রধানের কাছে গিয়ে পরীক্ষা করাতে হবে অভিষেককে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা যদি লিখিত মত দেন যে উক্ত রোগের চিকিৎসা কলকাতায় করা সম্ভব নয় এবং বিদেশ যাওয়া ছাড়া বিকল্প পথ নেই, তবে সেটিকে চিকিৎসা সংক্রান্ত বৈধ কারণ হিসেবে গণ্য করা হবে। হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুপ্রিম আদেশের ছায়াতেই বুধবার হাইকোর্টে গড়াচ্ছে এই হাই প্রোফাইল মামলার ভাগ্য।